হ্যালো গাইস, ওয়েলকাম টু একেএম কেমিস্ট্রি। তো আজকে আমি একটা নতুন টপিক নিয়ে এসেছি। টপিকটা হচ্ছে যে আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে নতুন এডুকেশন পলিসিটা রিলিজ করেছে সেইটা সম্পর্কে। তো এটা সমস্ত স্টুডেন্টকে জানা দরকার এবং স্টুডেন্টদের গার্জেনেরও জানা দরকার। তো এটা যত্ন সহকারে, যদি কেউ জানতে চাও তো যত্ন সহকারে ভিডিওটা ফলো করো এবং দেখো। তো ভিডিওটা আনতে অলরেডি অনেকটাই আমার দেরি হয়ে গেছে। তো এই সম্পর্কে, নতুন এডুকেশন সিস্টেমের সম্পর্কে হয়তো নিউজ চ্যানেলে আরে সব কিছুতেই আপনারা জানতে পেরেছেন। তার মধ্যে অনেকেরই দেখলাম অনেক কিছু প্রবলেম রয়েছে এই নতুন এডুকেশন সিস্টেমে। অনেকে অনেক রকম মন্তব্য রয়েছে ফেসবুক, সোশ্যাল মিডিয়ায় এই সকল নতুন এডুকেশন সিস্টেম নিয়ে। তো সেই জন্য যাদের এই সকল প্রবলেমগুলো রয়েছে, যারা ঠিকঠাকভাবে বুঝতে পারেনি নতুন এডুকেশন সিস্টেমটা ভালো না খারাপ, অবশ্যই সব কিছুর একটা নেগেটিভ এবং পজিটিভ পয়েন্ট থাকে। তো সব কিছু আমি এখানে আলোচনা করব, কোনটা নেগেটিভ, কতটা নেগেটিভ পয়েন্ট আছে আমার তরফ থেকে, না আমার কী মনে হয়, ঠিক আছে, কোনটা নেগেটিভ পয়েন্ট কোনটা পজিটিভ পয়েন্ট। করা যাক মেন টপিকে। তো আমাদের যে প্রথম এডুকেশন সিস্টেমের পরিবর্তন হয়েছিল সেটা হয়েছিল 1968 সালে এবং তারপরে হয়েছে 1986 সালে। তারপরে অনেক বছর পরে 2020-তে এই নতুন নিউ এডুকেশন পলিসি কেন্দ্র সরকার রিলিজ করেছে, ঠিক আছে। তো এই পলিসিটা 2022-এ চালু হওয়ার কথা। যদি কোভিড-19 কন্ট্রোল করতে পারে, সরকার কন্ট্রোল করে নেয়, এর ভ্যাকসিন বেরিয়ে যায়, সব কিছু হয়ে যায়, তো একটা হাতের মধ্যে যদি চলে আসে এই কন্ট্রোলটা, তাহলেই 2022-এর মধ্যে এটা রিলিজ হওয়ার সম্ভাবনা, মানে লাগু হওয়ার সম্ভাবনা আছে। না হলে 2023-এ হওয়ার কথা, ঠিক আছে। তো আগে আমাদের যেটা ছিল, মানে এখন যেটা চলছে 10+2 সিস্টেমে চলছে। 10+2 ক্লাস 10+2 মতলব 12 বছর আমাদেরকে পড়তে হয়। তো এই 12 বছর আমাদেরকে রাজ্য সরকার দেখে, মানে রাজ্য সরকারের আন্ডারে আমরা এটা পড়ি। তারপরে 12 পাস করে যাওয়ার পরে আমরা কলেজে চলে যাই একটা ইউনিভার্সিটির আন্ডারে, সেটা ইউনিভার্সিটি দেখে স্টুডেন্ট দিকে। তো এই যে নতুন পলিসিটা এসেছে, এটা কী হয়েছে, 5+3+3+4 এই প্যাটার্ন। এই শুধুমাত্র কেন্দ্র সরকার এই প্যাটার্নটাই রিলিজ করেছে। এই প্যাটার্নটা কেমন প্যাটার্ন, কী ধরনের, বাস এইটুকুই রিলিজ করা হয়েছে। এর বেশি কোনো ডিটেলস এখনও কেন্দ্র সরকার দেয়নি। সেই জন্য হয়তো অনেকের অনেক প্রবলেম আছে। তার মধ্যেও যেটুকু দিয়েছে তাতেও অনেকটাই পজিটিভ পয়েন্ট পাওয়া যায়, ঠিক আছে। যে আগের এডুকেশন সিস্টেম ছিল তার থেকে আমার মনে হয় অনেকটাই ভালো হয়েছে। এটা শুধুমাত্র কেন্দ্র সরকার নিজের মতামত জানায়নি, এইটার জন্য গ্রামীণ লেভেল থেকে শুরু করে পঞ্চায়েত লেভেল থেকে শুরু করে সমস্ত জায়গা থেকে এই সকল আলোচনাগুলোকে নিয়ে তাদের মধ্যে মন্ত্রী বৈঠকে এই সকল আলোচনা করেছে। যে শিক্ষামন্ত্রী বৈঠক রয়েছে কেন্দ্রে, সেই শিক্ষামন্ত্রী বৈঠকে আলোচনা করেছে। বিভিন্ন উঁচু উঁচু পদের বিশিষ্ট ব্যক্তিরা এই নিয়ে আলোচনা করেছে। তারপরে এই সিস্টেমটার ডিসিশন নেওয়া হয়েছে যে সিস্টেমটা চেঞ্জ করা দরকার। তো অনেকেই পলিটিক্যাল কারণে অনেক রকম মন্তব্য করে থাকে, তাদের কথা বাদ দিয়ে রাখুন, কারণ এই নিয়মটা সত্যিই খুব ভালো হয়েছে। অনেক বছর পর আমাদের ইন্ডিয়াতে এইরকম একটা সিস্টেম এসেছে এডুকেশনের, এবং এই যে সিস্টেমটা এসেছে এর মধ্যে অনেকটাই সরকার টাকা খরচা করারও কথা বলেছে। যে পরিমাণ আগে খরচা করতো এডুকেশনে, তার থেকেও ডবল হয়তো এডুকেশন সিস্টেমে খরচা করার কথা বলেছে। তো নেগেটিভ পয়েন্ট এবং পজিটিভ পয়েন্টের দিকে আমরা চোখ রাখবো। তো এই যে প্রথম স্কুল লাইফের, মানে একটা যখন শিশু স্কুল লাইফ শুরু করে, তখন এই যে প্রথম 5 বছর, এই যে 5 বছরটা রয়েছে, এই 5 বছরে প্রথমটা হচ্ছে ফাউন্ডেশন স্টেজ, ঠিক আছে। তার আগে একটা কথা বলি, এই যে আমাদের MHRD আছে, মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এটার নাম পরিবর্তন করে দেওয়া হয়েছে, কারণ এটা তো এডুকেশন সিস্টেমের মধ্যেই পড়ে। তো এটার নাম এখন করে দেওয়া হয়েছে মিনিস্ট্রি অফ এডুকেশন, ঠিক আছে। তো এখন থেকে এই যে MHRD ছিল, এটা আমরা মিনিস্ট্রি অফ এডুকেশন হিসেবে জানবো। আর এই আগে যে 10+2 মানে 12 বছর আমরা পড়তাম স্কুলে, সেটা আমরা স্টার্ট করতাম কখন, একটা স্টুডেন্ট যখন 6 বছর তার বয়স হয়ে যেত, তারপর সেই স্কুলে ভর্তি হওয়া শুরু হতো, ঠিক আছে। তার আগে হয়তো বিভিন্ন আগনওয়াড়ি বা জুনিয়র কোনো স্কুলে পড়াশোনা করাতো ঘরের লোক, ঠিক আছে। কিন্তু মেন যে আমরা স্কুলে পড়তাম সেটা ছিল 6 বছর হওয়ার পর।
কিন্তু এখন যে সিস্টেমটা এসেছে, এখন সিস্টেমটা আমাদের স্টুডেন্টরা শুরু করবে 3 ইয়ার্স থেকে। ঠিক আছে, মানে একটা স্টুডেন্ট যখন 3 বছর তার বয়স হয়ে যাবে, 3 বছর পরে তাকে স্কুলে ভর্তি করিয়ে দেওয়া হবে। এই জিনিসটা কেন করা হয়েছে? কারণ এই জিনিসটা রিয়েলাইজ করা হয়েছে যে আমাদের ইন্ডিয়াতে এত স্কুল ছুট, মানে গভর্নমেন্ট স্কুলগুলো যেগুলো রয়েছে সেগুলোতে এত পরিমাণে স্কুল ছুট স্টুডেন্ট থাকে সীমার বাইরে। তো এই সকল দেখা হয়েছে কেন স্টুডেন্ট স্কুলে আসতে চাইছে না, কেন স্টুডেন্ট স্কুলে রয়েছে না, সেই ব্যাপারটাকে মন্ত্রিসভা এগুলো সব বিভিন্ন উচ্চপদস্থ লোকেও এই সকল দেখেছে এবং ফলো করেছে। তার ফলে বিভিন্ন রেজাল্ট বেরিয়েছে। তার মধ্যে যেটা হয়েছে, দেখো ছোট বাচ্চারা, দেখুন ছোট বাচ্চারা কী করে, ছোট বাচ্চারা স্কুলে আসতে চায় না, ওরা কী করে বাইরে প্রতিবেশী ছেলের সঙ্গে আরে খেলতে লেগে যায়। ছোটোবেলায় কি খেলাধুলাই তো মেন, খেলাধুলা খেলতে খেলতে মনে হয় আর স্কুলে যাবো না, স্কুলে গিয়ে পড়তে হবে, পড়তে আর কোন স্টুডেন্ট চাই, সবাই খেলতে যায় ছোটো সময়। তো এই জিনিসটাকে ফলো করেছে, এই জিনিসটা ফলো করে দেখেছে স্কুলের মধ্যে বাচ্চাদেরকে খেলানো হবে। ঠিক আছে, এই যে স্কুলের প্রথম 5 বছর রয়েছে ফাউন্ডেশন স্টেজ, এই ফাউন্ডেশন স্টেজের মধ্যে 3 বছর হওয়ার পর স্টুডেন্ট ভর্তি হচ্ছে। তারপরে যে 3 বছর মানে 6 বছর পূরণ করার জন্য ওই 3 বছর কী করবে, স্টুডেন্টদেরকে খেলাধুলার মাধ্যমে রাখবে, খেলাধুলার মাধ্যমেই এডুকেশন দেওয়ার চেষ্টা করবে। অতএব ছাত্রদের কী হবে, ছাত্রদের স্কুলের প্রতি আকর্ষণ বাড়বে। স্কুলে খেলাধুলা যদি হয়, স্কুলে সমস্ত বন্ধুরাই চলে আসবে। তো কোনো স্টুডেন্ট যদি বাইরে রয়ে যায়, গ্রামের মধ্যে স্কুলে না যায়, সেও বলবে আমি স্কুলে যাব, খেলতে পাবো। তো এই খেলার মাধ্যমে ছেলেদেরকে স্কুলের দিকে অ্যাট্রাকশন করেছে। এবং এই খেলা হওয়ার সঙ্গে সঙ্গে যখন 3 বছর পেরিয়ে যাবে, 3 বছরের পর যে 2 বছরটা রয়ে যাবে 5 বছরের মধ্যে, সেই 2 বছরের ক্লাস 1 এবং ক্লাস 2 এর মধ্যে হবে। কিন্তু এর মধ্যে স্টুডেন্ট বুঝতেই পারবে না যে কখন খেলতে খেলতে সে ক্লাস 1 এবং ক্লাস 2 এ চলে এসেছে। কারণ এখানে একটাই জিনিস আছে, কোনো এক্সাম নেওয়া হবে না, নো এক্সাম। ফাউন্ডেশন স্টেজে কোনো এক্সাম নেওয়া হবে না, শুধুমাত্র স্টুডেন্টদেরকে শেখানো হবে, খেলাধুলার মাধ্যমে শেখানো হবে এবং 1-2 ক্লাস অলরেডি স্টুডেন্ট পড়ে ফেলবে। তাহলে এই যে 5 বছর রইল, এই 5 বছরটা বুঝে গেছেন নিশ্চয়ই। অ্যান্ড নেক্সট যে 3 বছরটা আছে স্কুল লাইফের মধ্যে, এই 3 বছরটা আসে প্রিপারেটরি স্টেজ। ঠিক আছে, এই 3 বছরটা এটা কি আছে, এই তো প্রথমে 5 ইয়ার্সের মধ্যে 1 অ্যান্ড ক্লাস 2 পড়া হয়ে গিয়েছে। তো ক্লাস 2 এর পর ক্লাস 3 to 5 আসবে। এই যে ক্লাস 2 এবং ক্লাস 5 আসবে, এর মাধ্যমে পড়াশোনা হবে, এর মাধ্যমে এক্সামও স্টার্ট হবে। ক্লাস 3তে এক্সাম নেওয়া হবে না, আস্তে আস্তে স্টুডেন্টদেরকে বোঝানো হবে এক্সাম দিতে হয়, তারপরে এক্সামের জন্য প্রিপেয়ার করবে স্টুডেন্টদেরকে এবং পড়ার দিকেও আরও আগ্রহী করে তুলবে। এর ফলে কী হবে, স্টুডেন্ট খেলতে খেলতে আস্তে আস্তে স্কুলের দিকে অ্যাট্রাকশন হয়ে গেছে, আস্তে আস্তে কখন যে তারা পড়ার মধ্যে ঢুকে গিয়েছে যে তারা ধরতেই পারবে না। ফলে তাদের স্কুলের প্রতি আরও আকর্ষণ বেড়ে যাবে। এই জন্য এই সিস্টেমটাকে চেঞ্জ করেছে, এই নতুন সিস্টেমটা এনেছে। এক্সাম স্টার্ট হবে আস্তে আস্তে, এবং যে 3 to 5 পর্যন্ত ছাত্রদের পড়ানো হবে সেটা অ্যাক্টিভিটির মাধ্যমে পড়ানো হবে। শুধুমাত্র মুখস্থ বলে দিলাম এই নয়, বিভিন্ন অ্যাক্টিভিটির মাধ্যমে বোঝানো হবে, বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে, বিভিন্ন খাতা কলমে, বিভিন্ন কাজের মাধ্যমে, বিভিন্ন অ্যাক্টিভিটি করার মাধ্যমে শেখানো হবে, যাতে স্টুডেন্ট ছোটো বাচ্চারও বিভিন্ন বিভিন্ন সব স্টুডেন্টরাই পড়তে আরও ভালো মজা লাগবে। এর ফলে তারা পড়তে চাইবে এবং স্কুলেও আসতে চাইবে। আর স্কুল ছুটটা অনেক কমে যাবে, স্কুল ছুট হবেই না, ধরতে গেলে হবেও না বলা ভুল, অনেক পার্সেন্টে কমে যাবে। অ্যান্ড নেক্সট যেটা আছে, তাহলে এই 3 বছরটাও হয়ে গেল স্কুল লাইফের। অ্যান্ড নেক্সট যে 3 বছরটা আছে এইটা, এই 3 বছরটাকে মিডিল স্টেজ নামে, ঠিক আছে, এই স্টেজটাকে মিডিল স্টেজ বলে জানছি, এটাকে মিডিল স্টেজ বলছে। ওকে, তো এটা 3 বছরে কী হবে, এদিকে তো আমরা ক্লাস 3 to 5 পর্যন্ত পড়ে এসেছি। হয়তো এই জায়গাটা মনে হয় লাইটের জন্য একটু আবঝা হয়ে গেছে, তো ওই জায়গাটা ঠিক বুঝে গেছেন স্টেজ আপনারা। অ্যান্ড এই জায়গাটাতে আসি মিডিল স্টেজ ক্লাস 6 to 8 পর্যন্ত ছাত্ররা পড়বে। ঠিক আছে, মিডিল স্টেজে ক্লাস 6 to 8 পর্যন্ত। এইখানে ক্লাস 6 থেকে তাদেরকে কম্পিউটার কোডিং শেখানো হবে। এটা একটা পজিটিভ পয়েন্ট আমাদের। কম্পিউটার কোডিং, আমরা কম্পিউটার সম্বন্ধে জানতামই না। এই যে নতুন পুরোনো সিস্টেমটা রয়েছে, এর মধ্যে কোনো কম্পিউটারের ক্লাসই নেই। এর মধ্যে আমরা কম্পিউটার কোডিং, স্টুডেন্টরা কম্পিউটার কোডিং শিখতে পারবে। ঠিক আছে, ক্লাস 6 থেকে বিভিন্ন অ্যাপ সম্বন্ধে, অ্যাপ কীভাবে তৈরি করতে, হয়তো ক্লাস 6-এ এই সকল জেনে যাবেন। আস্তে আস্তে তাদেরকে কিছু
জানানো হবে, কিছু কিছু টেকনোলজি দেওয়া হবে, কম্পিউটার সম্বন্ধে বিভিন্ন জানকারি দেওয়া হবে, ঠিক আছে স্টুডেন্টদেরকে। এবং ক্লাস 6 to 8 মধ্যে তাদেরকে ভোকেশনাল ট্রেনিংও দেওয়া হবে। ভোকেশনাল মানে নিশ্চয়ই অনেকেই জানো, তো ভোকেশনাল এর মধ্যে বিভিন্ন কোর্স রয়েছে। ভোকেশনালের মধ্যে কাউকে মৃৎশিল্প শেখানো হবে, এবং কাউকে কাঠের কাজ শেখানো হবে, কাউকে বৈদ্যুতিক কাজ শেখানো হবে, বিভিন্ন রকম এই সকল কাজ, কাউকে সেলাই টেলারিং শেখানো হবে, ঠিক আছে। এইরকম যে যেমন যে যেটা শিখতে যায়, ফলে তারা কি এই সময় কি হয় 6 to 8 পর্যন্ত বিভিন্ন কাজের চাপ থাকে না যে আমাকে জব করতে হবে, আমাকে এই সাবজেক্ট নিয়ে পড়লে এত ভালো জব পাবো, এই নিয়ে পড়লে হয়তো পাবো না, এইরকম চাপটা এই সময় বাচ্চাদের স্টুডেন্টদের মনে থাকে না। সেই জন্য তারা কি করেন নিজেদের পছন্দ অনুযায়ী, দেখুন বড়তে কি হয় যখন 11-12 পরে চলে আসে বা 10 পরে, ক্লাস 10 পরে স্টুডেন্ট চলে আসে, তখন সে একটা বুঝতে শিখে যায় যে আমি এই পড়লে এই হবো, এই পড়লে ওই হবো, এইরকম একটা মাথায় ঢুকে যায় ব্যাপার। তো এই যে সময়টা রয়েছে ক্লাস 6 to 8, এই সময় বাচ্চাদের বা স্টুডেন্টদের মনে থাকেই না যে আমি জব করবো, কি পড়লে কি জব করবো। তারপরে তারা কি করে নিজেদের যেটা ভালো, মানে স্টুডেন্ট যেটা ভালো নিজে পারে সেই জিনিসটাই বেছে নেবে। সেই জন্য এখানে কম্পিউটার কোডিং প্লাস ভোকেশনাল এই সকল সব কিছু দিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ এই বয়সে যে স্টুডেন্ট যা শিখতে যায়, কেউ যদি মৃৎশিল্প শিখতে যায় সে মৃৎশিল্প শিখে যাবে, কেউ যদি ওয়েল্ডিং শিখতে যায় সে ওয়েল্ডিংও শিখে যাবে, কেউ যদি বৈদ্যুতিক যন্ত্রের কাজ শিখতে যায় সে তাও শিখে যাবে, কেউ টেলারিং শিখতে চাই সে তাও শিখে যাবে। ফলে এর কোনো একটা চাপ থাকবে না যে এতে আমি কাজ পাবো না, কাজ পাবো না। ফলে সে তার মনের মতো জিনিসটা শিখতে পারবে। এবং তার সঙ্গে ম্যাথমেটিক্স থাকবে, সায়েন্স থাকবে, আর্টস থাকবে, এবং তার সঙ্গে যেটা থাকবে ক্লাস 6 to 8 মধ্যে তাকে সেই স্টুডেন্টকে একটা ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ নিতে হবে সঙ্গে। এই সকলের মাধ্যমে ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ একটা পড়তে হবে, হয় হিন্দি, হয় মারাঠি, না হয় গুজরাটি, না হয় বাংলা। যদি কারো বাংলা মাতৃভাষা থাকে সে তো বাংলা মাতৃভাষাতে পড়বে, এবং অন্যান্য আলাদা ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ নিতে হবে, ঠিক আছে। যে কোনো একটা ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ নিতে হবে। তো এই 3 বছরটা আশা করি বুঝে গেছেন। অ্যান্ড নেক্সট আসবো আমরা এই 4 বছরে। অনেকেরই অনেক এইরকম মনে হয় যে এই 3 বছর স্কুল লাইফ অ্যান্ড এই 4 বছর গ্র্যাজুয়েশন লাইফ। না, এইটা পুরোটাই এই যে 10+2 প্যাটার্ন ছিল, এই 10+2 এর মধ্যেই পড়ছে, ঠিক আছে। তো এখানে আমরা এত দূর এই 3 বছর পর্যন্ত 8 আর 3 11 বছর আমরা কি ক্লাস 6 to 8 পর্যন্ত পড়লাম। বাকি 4 বছর রয়েছে, 4 বছর মানে 8 পর্যন্ত হয়ে গেছে, তো 9 to 12 পর্যন্ত হবে এই 4 বছর। এই 4 বছর 9 to 12 একসঙ্গে হবে। আগে যে 10+2 ছিল মাধ্যমিক পরীক্ষা ছিল, সেই মাধ্যমিক পরীক্ষাটাও তুলে দেওয়া হয়েছে, এবং পুরো 9 to 12 পর্যন্ত সেমিস্টার ওয়াইজ পরীক্ষা হবে। তো এই 4 বছরটাও আলোচনা করেছি। আমাদের এই 5 বছর এবং 3 বছর এবং এই 3 বছর জানা হয়ে গেল, এবং নেক্সট আমাদের এই 4 বছরটা পড়ে রয়েছে। এই 4 বছরটাতে আসবো, এই 4 বছরটাতে আসবো। এই 4 বছরে কি হয়, 4 বছরটা হচ্ছে আমাদের লাস্ট স্টেজ, সেকেন্ডারি স্টেজ। 4 বছর কমপ্লিট হবে, ঠিক আছে। 4 বছরে কি হবে, এখানে 4 বছরে যেটা হয় আমাদের এখানে মিডিল স্টেজে আমরা 6 to 8 পর্যন্ত পড়ে নিয়ে এখানে, তারপরে 4 বছরে আমরা 9 to 12 পর্যন্ত স্টুডেন্টরা পড়বে, ঠিক আছে। এখানে একটা নতুন জিনিস করেছে, নো স্ট্রিম। এই স্ট্রিমটা কি, মানে স্ট্রিমটা হাটিয়ে দেওয়া হয়েছে। স্ট্রিমটা হচ্ছে আমরা যে প্রথমে ছিল 10+2 সিস্টেমে, ক্লাস 10 পড়ার পরে আমাদেরকে ক্লাস 11-12 সাবজেক্ট চয়েস করতে হতো যে সে সায়েন্স পড়বে না আর্টস পড়বে না কমার্স পড়বে। এই জিনিসটা পুরোপুরি হাটিয়ে দেওয়া হয়েছে। কেমন, সে যে কোনো একটা সাবজেক্ট নিয়ে পড়তে পারে। হয়তো কারো যদি ম্যাথমেটিক্স পছন্দ এবং বায়োলজি পছন্দ, তার সঙ্গে হয়তো তার ভূগোল পছন্দ, তার কমার্সের ইকোনমিক্স পছন্দ, সেই সব সাবজেক্ট একসঙ্গে নিয়ে পড়তে পারবে, ঠিক আছে। এইটা নিয়ে অনেকেরই অনেক রকম প্রবলেম। অনেকেই ভাবে যে কীভাবে একজনকে সংস্কৃত পড়ে কি সে ফিজিক্স পড়তে পারে, বা কেউ সংস্কৃত পড়লে সে ম্যাথামেটিক্স পড়তে পারে, বা কেউ ভূগোল পড়লে সে কি কেমিস্ট্রি পড়তে পারে একসঙ্গে। এগুলো সব কিছু ভুল ধারণা তাদের। কারণ এই সকল আমি বলছি কারণ এই সকল সোশ্যাল মিডিয়াতে প্রচুর ভাইরাল হয়েছে, ঠিক আছে। ফেসবুকে মেনলি এইসব প্রচুর ভাইরাল হয়েছে। তো আমি সেই সকল স্টুডেন্টদেরকে বলবো যারা পড়াশোনা করতে চায় ওই সকল পোস্টকে ইগনোর করো, কারণ ওরা নিজেরাও পড়বে না আর অপরকেও পড়তে দেবে না, অপরকে ভুলভাল বোঝানোর চেষ্টা করবে। এমন অনেক বিজ্ঞানী আছে, এমন অনেক ব্যক্তি আছে যারা একসঙ্গে সায়েন্সেরও সাবজেক্ট পড়েছে, আর্টসেরও সাবজেক্ট পড়েছে, আবার কমার্সেরও সাবজেক্ট পড়েছে। এরকম অনেক সায়েন্টিস্ট আছে, ঠিক আছে। এবং এই জিনিসটা একটা খুবই ভালো। ধরে নাও যদি কোনো স্টুডেন্টের ম্যাথ ভালো লাগে, সায়েন্সের আর কোনো সাবজেক্টগুলো ভালো লাগে না,
হয়তো তার আর্টসের ভূগোল ভালো লাগে এবং ইতিহাসও ভালো লাগে এবং কমার্সে তার কোনো একটা সাবজেক্ট ভালো লাগে, সে সেই রকম নিয়েই পড়তে চাইবে, সে সেই রকমই পড়বে, তাহলে তারই সুবিধা। তাকে ফিজিক্স কেমিস্ট্রি পড়তে যেন হয়তো তার ফিজিক্স কেমিস্ট্রি ভালো লাগে না, বা কারো বায়োলজি পছন্দ শুধুমাত্র সায়েন্সের, সে আর্টসের অন্য সাবজেক্টগুলো পছন্দ, এইভাবে সে তার নিজের পছন্দ মতো নিয়ে সে পড়তে পারবে। এটা একটা খুবই ভালো উদ্যোগ নিয়েছে, এটা কোনো খারাপ নয় যে সে সায়েন্স পড়লে সে আর্টস পড়তে পারবে না, বা আর্টস পড়লে সে সায়েন্স জানতে পারবে না, ঠিকঠাক করতে পারবে না, এটা সম্পূর্ণ ভুল। কারণ প্রত্যেকটা স্টুডেন্ট নিজে যেটা ভালো লাগে সেটা পড়তে তার সব থেকে ভালো। তার যদি বায়োলজি ভালো লাগে সে বায়োলজি পড়বে, সঙ্গে বাংলা ভূগোলগুলো যদি ভালো লাগে সে সেইগুলোও পড়বে। এই যে স্ট্রিমটা পুরোপুরি হাটিয়ে দেওয়া হয়েছে, এবং এই 9 থেকে 12 পর্যন্ত ক্লাসে আমাদের সেমিস্টার সিস্টেম করে দেওয়া হয়েছে, আর ইয়ার অনুযায়ী আমাদেরকে এক্সাম দিতে হবে না। কারণ ইয়ার অনুযায়ী যখন এক্সাম দিচ্ছিল স্টুডেন্টগুলো, তখন যখন মার্চ মাসে, মেনলি মার্চ মাসে এক্সাম হয়, তখন মার্চ মাসে কী হয়, মার্চ মাস তার আগে যে মাসগুলো থাকে সেই মাসগুলোতে স্টুডেন্টরা পড়েই না, পরীক্ষা আসার আগে 2-3 মাস পড়ে নেই, সে পাস করে যায় এক্সাম দিয়ে। তারপরে কী হলো, সে বেশি কিছু জানতে পারলো না, সে বেশি কিছু পড়েই নি, তো 2-3 মাসের কতটা কমপ্লিট করতে পারবে, ফলে সে বেশি কিছু জানতে পারলো না। কিন্তু যখন সেমিস্টার ওয়াইজ করে দিয়েছে 6 মাস অন্তর অন্তর হবে, 6 মাস অন্তর অন্তর হলে সে যখনই একটা সিজন শুরু হয়েছে তখন থেকেই তাকে পড়তে হবে। তখন থেকে যদি না পড়ে, তখন থেকে যদি না পড়ে হয়তো 2 মাস পরেও পড়া শুরু করলো, তাও তো এইদিকে বেশি টাইম পাবে, আবার 6 মাসের পর আবার টাইম পাবে, এইরকমভাবে সে বেশি পড়বে। এবং সে যদি না পড়ে তাহলে সেমিস্টার সে পাস করতে পারবে না, এর একটা চাপ রয়ে যাবে তখন। সেই জন্য এটা সেমিস্টার সিস্টেম করা হয়েছে। এবং 9 to 12, তো এটা 8টা সেমিস্টারে ভাগ করা হয়েছে, ঠিক আছে, 6 মাস 6 মাস করে। এবং এই সঙ্গে 9 to 12-এর মধ্যে স্টুডেন্টকে থিঙ্কিং, বিভিন্ন ক্রিটিক্যাল থিঙ্কিং এর মাধ্যমে বোঝানো হবে, মুখস্থ করা মাধ্যমে পড়ানো হবে না, ঠিক আছে, যে মুখস্থ করে নিলাম, এই পড়ে নিলাম, এই নয়, বিভিন্ন ক্রিটিক্যাল থিঙ্কিং এর মাধ্যমে পড়ানো হবে। এবং এর সঙ্গে সঙ্গে একটা নতুন জিনিস অ্যাড করেছে, সেটা হচ্ছে আমাদের ফরেন ল্যাঙ্গুয়েজ। এর সঙ্গে অলরেডি আগেও ছিল কিছু কিছু স্কুলে, কিছু কিছু স্টেটে, তো এই ফরেন ল্যাঙ্গুয়েজ আমরা এবারে পড়তে পারবো। এই সাবজেক্টগুলোর সঙ্গে সঙ্গেও প্রত্যেকটা স্টুডেন্ট একটা ফরেন ল্যাঙ্গুয়েজ নিতে পারবে, অর্থাৎ যারা আমরা তার পাবো না, এবারে যারা নতুন ওই সিস্টেমে নতুন ভর্তি হবে বা ওই সময়ে যারা থাকবে তারা পড়তে পারবে, তো একটা ফরেন ল্যাঙ্গুয়েজ নিতে পারবে। তো এই ফরেন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে সমস্ত দেশেরই ভাষা আছে, একমাত্র ভারত আর চীনের মধ্যে একটা সংঘর্ষ চলছে, এর ফলে চীনের ভাষাটাকে ফরেন ল্যাঙ্গুয়েজের মধ্যে রাখেনি এখনো পর্যন্ত, তো একটা রাখা উচিত ছিল। এটা একটা নেগেটিভ পয়েন্ট হয়েছে, কারণ চীনে যদি সাপোজ কেউ ইন্ডিয়ান কোনো স্টুডেন্ট পরে ব্যবসার ক্ষেত্রে বা অন্য কোনো কারণে চীনের সঙ্গে ব্যবসা করতে চায়, বা চীনের গিয়ে কোনো কিছু বোঝার থাকে, তাহলে চাইনা ভাষা না বুঝতে পারলে সে কিছু বুঝতে পারবে না, ফলে সে যদি এইখানে শিখতে পারতো তাহলে তার সুবিধাই হতো। এটা একটা নেগেটিভ পয়েন্ট রয়ে গেছে, কারণ ইন্ডিয়া চীনের মধ্যে একটা সংঘর্ষ চলছে, তার ফলে আমাদের কেন্দ্র সরকার এটাকে একটু আলাদাভাবেই নিয়েছে। তো পরে হয়তো যদি কোনোদিন চীন এবং ভারত সরকারের মধ্যে, চীন সরকার এবং ভারত সরকারের মধ্যে যদি সম্পর্ক ঠিক হয়ে যায়, তখন হয়তো আবার এই জিনিসটা চেঞ্জ হয়ে যাবে, ফরেন ল্যাঙ্গুয়েজ হয়তো চায়নার ভাষাটাও চলে আসবে, ঠিক আছে। তো এটা হলো আমাদের 5+3+3+4 প্যাটার্নে, যেটা 10+2 অর্থাৎ 12 পর্যন্ত আমরা পড়ছিলাম, 12 ক্লাসই পড়ছিলাম। এখানে আমরা 12 ক্লাসই পড়বো। জাস্ট এইদিকে যে প্রথমে এই যে 5 বছরের মধ্যে ফাউন্ডেশন স্টেজে যে 3 বছরটা বিভিন্ন স্টুডেন্ট বিভিন্ন নার্সারিতে পড়ছিল বা বিভিন্ন অঙ্গনওয়াড়িতে পড়ছিল, সেটা প্রি প্রাইমারিতেই পড়বে, এবং সেই হিসাবে টিচারদেরকেও ট্রেনিং দেওয়া হবে, ফলে স্টুডেন্টরা স্কুলের দিকে অ্যাট্রাকশন হবে। এই সকল কারণের জন্য এই সিস্টেমটা করা হয়েছে। আমরা দেখবো আন্ডার গ্রাজুয়েট এবং পোস্ট গ্রাজুয়েট, অর্থাৎ কলেজ এবং হায়ার লেভেলের এডুকেশন। তো এর মধ্যে যেটা আছে গ্র্যাজুয়েশন, অনেকেই ভাবছে যে 4 বছর কোর্স করতে হবে, তো এর মধ্যেও কিছু চেঞ্জ করেছে, ঠিক আছে। তো চেঞ্জগুলো আমরা দেখবো। এর মধ্যে অনেকের অনেক রকম মন্তব্য রয়েছে যে 4 বছরে কীভাবে গ্র্যাজুয়েশন কমপ্লিট করব। তো প্লিজ তারা দেখবেন একটু ভিডিওটা কেয়ারফুলি, যে 4 বছরটা কী করেছে সিস্টেমটা। তো গ্র্যাজুয়েশন অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েট যেটা রয়েছে আমাদের 4 বছরে, সেটা আগে যেটা ছিল বিএ, বিএসসি, এমএসসি, অর্থাৎ তারা স্ট্রিম যেটা ছিল স্ট্রিমে অর্থাৎ সায়েন্স, আর্টস, কমার্স, এটা তো ছিল। তো এখন যেটা রয়েছে, এখন নতুন সিস্টেমে স্ট্রিম হাটিয়ে দিয়েছে, অর্থাৎ বিএ, বিএসসি, এমএসসি বলে কিছুই থাকবেই না, যে যা খুশি নিয়ে পড়তে পারে, অর্থাৎ তার কোনো এমএসসি, বিএসসি, বিএ ডিগ্রি থাকবে না, অর্থাৎ তার ডিগ্রি থাকবে গ্র্যাজুয়েশনের। অর্থাৎ সে গ্র্যাজুয়েশন
কমপ্লিট করেছে, ঠিক আছে, সেই ডিগ্রি থাকবে, সে গ্র্যাজুয়েশনের গ্র্যাজুয়েট ডিগ্রি থাকবে। তো আপনারা ভাববেন সেম জিনিসই তো আছে, 3 বছর 4 বছর এইরকমই তো ছিল, 4 বছরের গ্র্যাজুয়েশন, সেম জিনিসটা নয়, বোঝাই জিনিসটা। আপনারা কেয়ারফুলি দেখুন একটু। কেউ আগে ছিল ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, অর্থাৎ কেউ যদি সাপোজ ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার পড়েছে, সে বিভিন্ন কারণে অর্থনৈতিক হোক বা তার নিজস্ব শরীর খারাপের জন্য হোক 2 বছর সে আর কমপ্লিট করেনি, অর্থাৎ থার্ড ইয়ার সে কমপ্লিট করেনি, সেকেন্ড ইয়ার পড়ার পর সে কলেজ ছেড়ে দিয়েছে, তারপরে 3 বছর পর বা 2 বছর পরে সে আবার বলছে আমি কলেজে এসে বলছে আমি থার্ড ইয়ার কমপ্লিট করবো, সেটা কলেজ পারমিশন দেয় না, সেটা তো আগে পুরোনো সিস্টেমে নেই যে সে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পড়ার পর সে আবার 2 বছর পরে সে থার্ড ইয়ার কমপ্লিট করতে পারে। সে যদি আবার এসে পড়তে যায় তাহলে তাকে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার আবার প্রথম থেকেই পড়তে হয়, আন্ডার গ্রাজুয়েট হোক বা পোস্ট গ্রাজুয়েট প্রথম থেকে পড়তে হয়। কিন্তু এই যে নতুন সিস্টেমটা রয়েছে রি এন্ট্রি, অর্থাৎ কোনো স্টুডেন্ট যদি ফার্স্ট ইয়ার কমপ্লিট করার পর সে ছেড়ে দিয়ে পড়া, আবার কিছুদিন পরে সে আবার যদি এসে মানে আবার কিছু বছর পরে সে যদি ভাবে আমি গ্র্যাজুয়েশন করবো, সে আবার রি এন্ট্রি নিতে পারে। রি এন্ট্রি অর্থাৎ ফার্স্ট ইয়ার সে পড়েছে তারপরে ছেড়ে দিয়েছে, তো সে ফার্স্ট ইয়ার পড়ার পর রি এন্ট্রি নেওয়ার পর সে তাকে আর ফার্স্ট ইয়ার পড়তে হবে না, আগের নিয়ম অনুযায়ী, নতুন নিয়ম অনুযায়ী সে ফার্স্ট ইয়ারের পর সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ার থেকেই সে পড়তে পারবে। বা কেউ সেকেন্ড ইয়ার পড়ার পর ছেড়ে দিয়েছে তো সে থার্ড ইয়ার থেকে কমপ্লিট করবে, ঠিক আছে। তো ফার্স্ট ইয়ার যদি কেউ ফার্স্ট ইয়ার পড়ে ভাবে আর পড়বো না, সে সার্টিফিকেট ডিগ্রি পাবে। তারপরে যদি কেউ ভাবে সেকেন্ড ইয়ার পড়ে পড়বো না, সে ডিপ্লোমার ডিগ্রি পাবে, ঠিক আছে। একটা করে ডিগ্রি দেওয়া হবে, সার্টিফিকেট দেওয়া হবে। এবং জবের ক্ষেত্রে কিন্তু থার্ড ইয়ার ডিগ্রি দরকার এখন নতুন সিস্টেমে, এর কোনো নিয়ম চেঞ্জ হয়নি। অর্থাৎ জব করতে গেলে বা কোনো গ্র্যাজুয়েশনের ডিগ্রি কোনো চাকরি করতে গেলে তাকে 3 ইয়ার কোর্সই করতে হবে, 3 ইয়ার ডিগ্রি কোর্সই করার পর কমপ্লিট করার পর তার ডিগ্রি পাওয়া হবে এবং সে জবের জন্য অ্যাপ্লিকেবল হবে। এবং সে 3 ইয়ার ডিগ্রি পরে সে যদি জব না চায়, সে পড়তে চায়, তো 4 বছরের কোর্স করতে পারে, 4 বছর কোর্স করলে সে রিসার্চ ডিগ্রি পাবে। অর্থাৎ সে যদি 4 বছর পড়ে তাহলে রিসার্চে পাবে। আর যদি সেভাবে আমি 3 বছর ডিগ্রি কোর্স করা হয়ে গেছে, এবারে জব করবো, সে জব করতে চলে গেলে, জব করার কিছু বছর পর যদি ভাবে সে আমি পোস্ট গ্রাজুয়েট করবো, অর্থাৎ এমএসসি এমএ এমকম যেগুলো ছিল সেগুলো তো আর থাকবে না, অর্থাৎ এইগুলো স্ট্রিম হাটিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ এগুলো থাকবে না, অর্থাৎ পোস্ট গ্রাজুয়েট থাকবে। পোস্ট গ্রাজুয়েটে কি পোস্ট গ্রাজুয়েট করতে গেলে তাকে কি পোস্ট গ্রাজুয়েটে হচ্ছে দুটো ইয়ারের ভাগ করা আছে, ঠিক আছে, একটা 1 বছরের, একটা 2 বছরের। অর্থাৎ কেউ যদি এইদিকে 3 বছর কমপ্লিট করে জব করতে চলে যায়, তারপরে যদি কেউ এসে ভাবে আমি পোস্ট গ্রাজুয়েট করবো, তাকে 2 বছরই করতে হবে পোস্ট গ্রাজুয়েট। আর কেউ যদি এইদিকে গ্র্যাজুয়েশন অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েটে যদি 4 বছর কোর্স করে, তাকে তাহলে করতে হবে পোস্ট গ্রাজুয়েট 1 বছর, ঠিক আছে। কেউ যদি ভাবে আমি এইদিকে আন্ডার গ্রাজুয়েট 3 বছর করেছি আর ওইদিকে পোস্ট গ্রাজুয়েট 1 বছর করে নেবো, হবে না। এইদিকে যদি কেউ 4 বছর করে এইদিকে 1 বছর করতে হবে, কেউ যদি এইদিকে আন্ডার গ্রাজুয়েট 3 বছর করে তো এইদিকে 2 বছর করতে হবে, অর্থাৎ আন্ডার গ্রাজুয়েট আর পোস্ট গ্রাজুয়েট মিলিয়ে টোটাল 5 বছর তাকে পড়তে হবে। আর পোস্ট গ্রাজুয়েটের পর কেউ যদি হায়ার এডুকেশন দরকার, অর্থাৎ পিএইচডি এমফিল যেটা ছিল, তো সে পিএইচডি করতেই পারে। পিএইচডি যে সিস্টেম ছিল সেটা আছে, যত বছরে কমপ্লিটের নিয়ম সেটা আছে, কিন্তু যে এমফিল ছিল, এমফিল এটা বন্ধ করে দিয়েছে, ঠিক আছে, এমফিল আর নেই। এমফিল শুধুমাত্র পিএইচডিটা সে করতে পারে, যেমন টাইমে ছিল সেরকমই পিএইচডি আছে। এবং আরেকটা নতুন এই সিস্টেমের মধ্যে নতুন জিনিস করেছে, যেটা হচ্ছে ফরেন ল্যাঙ্গুয়েজ। অ্যাকচুয়ালি এই জিনিসটা ফরেন ইউনিভার্সিটি, অর্থাৎ বিদেশের যে কোনো টপ কিছু ইউনিভার্সিটিকে সিলেক্ট করা হয়েছে, ওই টপ ইউনিভার্সিটি আমাদের ইন্ডিয়া দেশে স্টুডেন্টদেরকে শিক্ষা দিতে পারবে, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি এই জিনিসটা অনেক আগেই হওয়ার কথা ছিল, যখন আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী যে সময়ে আমাদের ডক্টর মনমোহন সিং প্রাইম মিনিস্টার ছিলেন, সেই সময় এই জিনিসটা উনি একবার এনেছিলেন, কিন্তু তখনকার যে পার্টি ছিল বিপরীত পক্ষে বিজেপি পার্টি, এখন যে বিজেপি সরকার এই সিস্টেমটা আনছে, সেই বিজেপি সরকারি সেই সময় একটা বিরোধ করেছিল এটার প্রতি, ঠিক আছে। তার ফলেও এটা আসেনি। এবং তার সেই সময় আরেকটা জিনিস ছিল যে সেই সময়কার সরকার 50 করোড়, ঠিক আছে, 50 করোড় সিকিউরিটি মানি ইউনিভার্সিটি থেকে দাবি করেছিল। অর্থাৎ যদি ফরেন ইউনিভার্সিটি এসে আমাদের ইন্ডিয়াতে শিক্ষা দেয় কোনো স্টুডেন্টকে বা কলেজ খুলে ফরেন ইউনিভার্সিটি, তাহলে তাকে 50 করোড় সিকিউরিটি মানি লাগবে ইন্ডিয়ান গভর্নমেন্টের।
কারণ যদি ফরেন ইউনিভার্সিটি কিছুদিন কলেজ খোলার পর যদি সেই সকল স্টুডেন্ট ভর্তি হয়েছে সেই কলেজে এবং সেই কলেজ যদি উঠে যায়, তাহলে যে টাকাগুলি স্টুডেন্টরা দিয়েছে সেই টাকা নিয়ে তারা ইউনিভার্সিটি চলে যায়। সে তো স্টুডেন্টরা কী করবে? স্টুডেন্টরা কি বিদেশে গিয়ে টাকাটা নিয়ে আসবে? সেই জন্য সরকার 50 কোনো সিকিউরিটি মানি একটা তখনকার সরকার করেছিল, ফলে এই ইউনিভার্সিটিগুলো তখন আর আসতে চায়নি। প্লাস একটা এই বিপরীত পক্ষের পার্টি একটা বিরোধিতাও ছিল, কিন্তু এখন সেই বিরোধী পার্টি যে বিজেপি পার্টি এখনই এরকম সিস্টেম এনেছে। তো যাই হোক, এটা একটা পলিটিক্যাল ব্যাপার, তো এটা বাদ দেওয়া যাক, এটা আসছে আমাদের একটা ভালো ব্যাপার। কিন্তু এখন যে সিস্টেমটা আছে, এই ফরেন ইউনিভার্সিটির কাছ থেকে আর কোনো টাকা লাগবে না, কোনো সিকিউরিটি মানি লাগবে না, অর্থাৎ তারা ফ্রি আসবে এবং ফ্রি এখানে এসে এডুকেশন দেবে স্টুডেন্টরা, এবং ফরেন ইউনিভার্সিটি থেকে এডুকেশন নেবে স্টুডেন্টরা। ঠিক আছে, এবারে আমরা আসি এই সকল সব কিছুই জানলাম। এবারে আমাদের কিছু পজিটিভ পয়েন্ট, তো পজিটিভ পয়েন্টের মধ্যে আমাদের যেটা রয়েছে সব থেকে, যে জিডিপি 6% এবারে এডুকেশনে খরচা করা হবে। আগে যে সিস্টেমে আগের যে পুরোনোতে ছিল সেটা জিডিপির 3%, প্রায় 3% খরচা করা হতো এডুকেশনে, কিন্তু এখন প্রায় ওটা ডবল করে দিয়ে 6% জিডিপির এডুকেশনে খরচা করা হবে। তো জিডিপি অনেকেরই হয়তো জানা আছে আর অনেকেরই হয়তো জানা নেই, এটা একটা ইকোনমিক্স। ঠিক আছে, ইকোনমিক্সের ব্যাপার। ইকোনমিক্স যদি কেউ পড়ে থাকো, যারা ইকোনমিক্সের স্টুডেন্ট, তারা তো খুব ভালোই বুঝতে পারবে, এবং যদি কেউ না বুঝে থাকো, ইউটিউবে অনেক ভিডিও আছে জিডিপি সম্পর্কে, তারা জানতে পারো। এটা ফুল ফর্ম হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। ঠিক আছে, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, জিডিপি, এটা একটা ইকোনমিক্সের ব্যাপার পড়ে। তো এই ইকোনমিক্স, এই জিডিপি 6% এডুকেশনে কাজে লাগানো হবে। সেকেন্ড যেটা রয়েছে আমাদের রেজাল্ট, যে স্টুডেন্টকে রেজাল্ট দেওয়া হবে, রেজাল্টটা কেমন করে দেওয়া হবে? যে মার্কশিটটা তৈরি হবে, মার্কশিটটা আগে কি তৈরি হতো? কোনো স্টুডেন্ট এক্সাম দিয়েছে, তার এই খাতায় অ্যান্সার পেপারটা দেখে টিচার মার্ক দিত। ঠিক আছে, কিন্তু এখন যেটা হবে, মার্ক অর্থাৎ যে স্টুডেন্টের খাতা, তাকে জিজ্ঞাসা করা হবে, তার কাছে জানতে চাওয়া হবে যে আপনি আপনার পরীক্ষা অনুযায়ী, আপনি যে পরীক্ষা দিয়েছেন তাতে আপনার কতটা নম্বর পাওয়া সম্ভব, আপনার কি মনে হয় আপনি কত নম্বর পেতে পারেন? তো স্টুডেন্টদের এখান থেকে একটা সেলফ অনুভব জানতে চাইবে। ঠিক আছে, নিজস্ব অনুভব জানতে চাইবে স্টুডেন্টের ক্ষেত্রে, সে পরীক্ষা দিয়েছে তার কেমন অনুভব, তার রেজাল্ট কেমন আসতে পারে। তারপরে তার ফ্রেন্ডকে জিজ্ঞাসা করা হবে যে তোমার ওই বন্ধুকে দেখে, বন্ধুর বিহেভিয়ার এবং তার পড়াশোনা দেখে কেমন হয়, সে কেমন নম্বর পাওয়া উচিত। তো ফ্রেন্ডের কাছ থেকে ওই স্টুডেন্টের রেজাল্ট জানা হবে। অর্থাৎ এখান থেকে প্রত্যেক স্টুডেন্টকে বলবো, তো আপনারা আপনাদের ফ্রেন্ডের সঙ্গে ভালো ব্যবহার রাখুন, কারণ ফ্রেন্ডের সাথে যদি ঝগড়া ঝামেলা হয়, তাহলে কী করবে? ফ্রেন্ড থোড়ি না বলবে আপনাকে যে ও ভালো রেজাল্ট করার যোগ্য। ফ্রেন্ডের সাথে ঝগড়া করলে কি বলবে? ও খারাপ রেজাল্টের যোগ্য। অর্থাৎ ফ্রেন্ডের সাথে এখানে একটা সম্পর্কের রয়েছে, যে ফ্রেন্ডের সঙ্গে আর লড়াই ঝগড়া হবে না, ফ্রেন্ডের সঙ্গে ভালো ভাব রয়েছে, এখানে একটা সম্পর্কের সুনিষ্ঠতা রয়েছে। তারপরে নিজস্ব এবং ফ্রেন্ডের কাছ থেকেও মতামত নেওয়ার পর টিচারের কাছ থেকেও মতামত নেওয়ায় রেজাল্ট তৈরি হবে। ঠিক আছে, তো এটা একটা রেজাল্টের ক্ষেত্রে বড় সুবিধা, একটা পজিটিভ পয়েন্ট। আর আমাদের 3 নম্বর পজিটিভ পয়েন্ট হচ্ছে ভোকেশনাল, যে আমরা ভোকেশনালে বিভিন্ন কোর্স পড়তে আমরা শিখতে পারবো। এতে আমাদেরকে আর আলাদা করে ভোকেশনাল কোর্স করতে হবে না, পড়ার মাধ্যমে ভোকেশনাল কোর্স হয়ে যাবে। ঠিক আছে, এবং নেক্সট রয়েছে আমরা ফরেন ইউনিভার্সিটি পড়তে পারবো। বিভিন্ন পয়েন্ট রয়েছে, ফরেন ল্যাঙ্গুয়েজ পড়তে পারবো, ফরেন ইউনিভার্সিটিতে পড়তে পারবো। প্লাস আরেকটা যেটা রয়েছে সরকার থেকে, যেটা কলেজ স্কুলের ক্ষেত্রে করেছে, যেটা হায়ার অর্থাৎ টিচারদের জন্য এডুকেশনের জন্য ডিপার্টমেন্টে ভাগ করে দেওয়া হয়েছে, কিছু ডিপার্টমেন্টে ভাগ করে দেওয়া হয়েছে, যে ডিপার্টমেন্টগুলো শুধু সেই সকলই জিনিস দেখবে। যেমন কেউ যদি সিলেবাস তৈরি করে কোনো ডিপার্টমেন্ট, সেই ডিপার্টমেন্ট শুধু সিলেবাস নিয়েই দেখবে। কোনো ডিপার্টমেন্ট যদি রেজাল্টের কাজ করে, সেই ডিপার্টমেন্ট রেজাল্ট নিয়ে দেখবে। কোনো ডিপার্টমেন্ট অন্য কোনো এডুকেশনের কাজে জড়িত আছে, তো সেই ডিপার্টমেন্ট সেটাই দেখবে। অর্থাৎ একটা ডিপার্টমেন্টটা সব দেখতে হবে না। এখন কি আছে, একটা ডিপার্টমেন্ট রেজাল্ট দেখে সব পড়ায়, সিলেবাস তৈরি করে, এই সকল আর দেখবে না। কোনো ডিপার্টমেন্ট যদি পেমেন্ট, অর্থাৎ টিচারদের পেমেন্ট নিয়ে থাকে, পেমেন্টের ডিপার্টমেন্টে থাকে, অর্থাৎ তারা পেমেন্ট নিয়ে দেখবে। এরকম বিভিন্ন ভাগে ভাগ করে দেওয়া হয়েছে ডিপার্টমেন্টকে। অনেক কিছু আমাদের পজিটিভ পয়েন্ট আছে। এবং নেগেটিভ পয়েন্ট আমাদের যেটা রয়েছে, সেটা হচ্ছে এডুকেশনের সমস্ত ব্যাপারটাই কেন্দ্র নিজের হাতে নিয়ে নিয়েছে। অর্থাৎ আমাদের যে রাজ্য সরকার রয়েছে, স্টেট, এখন যে নিয়মটা ছিল সেটাতে কি আছে, যে স্টেট সরকারের হাতে ক্ষমতা আছে, পাওয়ার আছে, যে এডুকেশন সিস্টেম আছে, টিচার নিয়োগ করা, সিলেবাস তৈরি করা, সব স্টেট অনুযায়ী হয়। কিন্তু এই যে নতুন সিস্টেমটা আসছে, এতে কেন্দ্র
পুরোটাই নিজের হাতে নিয়ে নেওয়া, যে টিচার সিলেক্ট থেকে সিলেবাস তৈরি করা থেকে সমস্ত কিছু, এতে রাজ্য সরকারের হাত থেকে ক্ষমতাটা চলে গেছে। এটা একটা নেগেটিভ পয়েন্ট রয়েছে নতুন সিস্টেমে। আর যে নতুন সিস্টেমে আরেকটা পজিটিভ পয়েন্ট, প্রত্যেকটা স্কুলে এনসিআরটির বই পড়া হবে, এনসিআরটি, ঠিক আছে, এনসিআরটির নিয়ম অনুসারে সমস্ত কিছু হবে। ফলে একটা কেন্দ্রেরও একটা সুবিধা আছে, এবং সমস্ত জায়গায় হয়তো এডুকেশনটা একই সিলেবাসে হবে, এটাও একটা সুবিধা। তো এ থেকে অনেকেরই অনেক রকম মতামত থাকতেই পারে। আর আরেকটা উইক পয়েন্ট হচ্ছে আমাদের যে ইংলিশ শেখাটা, আগেই বললাম যে ইংলিশ শেখা ইংলিশ একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, ইংলিশ সবাইকে শেখা উচিত না। কেউ যদি হায়ার এডুকেশন করে তাকে অটোমেটিকলি শিখতে হবে, কিন্তু সে 5 পর্যন্ত কিছু সে নিজের মাতৃভাষাতেই পড়ছে, ইংলিশ সে ছোটো থেকে শিখতে পারছে না। কারণ পরে আবার যখন তাকে হায়ার এডুকেশন করতে হচ্ছে তাকে সব কিছু ইংলিশে পড়তে হচ্ছে, ফলে তার একটা আলাদা চাপ রয়েছে, ইংলিশের ওপর আলাদা অনুভব রয়েছে। অর্থাৎ ছোটো থেকে যদি কেউ শিখতো ইংলিশটা, তাহলে একটু বেশি বেটার হতো আমার মনে হয়। এটা একটা নেগেটিভ পয়েন্ট রয়েছে। তবে অনেকেরই এই সিস্টেম নিয়ে অনেক কিছু মতামত থাকতে পারে, যে কেউ অনেকে বলবে কতটা আর কি সম্ভব হবে, কতটা সত্যি, কতটা কি আর সম্ভব হবে, কতটা কলেজ আর ভোকেশনাল অ্যাপ্লিকেবল হবে, কতটা একই তো আমাদের গভর্নমেন্ট স্কুলে যা অবস্থা, কোনো মন্ত্রীর ছেলে হোক বা কোনো মাস্টারেরই ছেলে হোক বা কোনো বড় ব্যবসায়ীর ছেলে হোক, সবাই আর সব প্রাইভেট স্কুলে যায়, কোনো গভর্নমেন্ট স্কুলে তাদের নিজেদেরই ক্ষমতা নেই যে গভর্নমেন্ট স্কুলে পড়ানোর। কারণ তারা জানে গভর্নমেন্ট স্কুলে কেমন পড়াশোনা হচ্ছে। অর্থাৎ এই নিয়ে একটা অনেকের মধ্যে মন্তব্য থাকতেই পারে যে কতটা কী হবে, আর যে পরিমাণ স্টুডেন্ট আছে সেই পরিমাণে টিচারও নেই হয়তো আমাদের ইন্ডিয়াতে, ফলে কতটা কী সম্ভব হবে গ্রাউন্ড লেভেলে, এটা যখন এই সকল সব চালু হবে তারপরে আমরা বুঝতে পারবো। ঠিক আছে, আই হোপ আপনারা সব কিছু বুঝে গেছেন। যদি কোনো কিছুর ওপর কোনো কিছু মন্তব্য করা থাকে প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করবেন, এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং ভিডিওটা দ্বিতীয় ব্যক্তিকে আপনার কোনো বন্ধুকে শেয়ার করে দিন, যাতে সেই ভিডিওটা বা নিউ এডুকেশন পলিসি সম্বন্ধে জানতে পারে।